ওকে, তো তাহলে আমরা শুরু করে দেই, বিকজ আজকে ক্লাসটা একটু অল্প টাইম নেওয়া লাগবে। 10টা বাজে খেলা শুরু। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি সানডেতে ইউনিট 2 এর রিভিশন করার কথা ছিল, বাট ওই দিন আমরা একটু সলিউশন ক্লাস করছিলাম বিকজ শরীর ভালো ছিল না। গতকালকেও সারাদিন জ্বর গেছে, ঠান্ডা গেছে। তো আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালো, তো এর জন্য আজকে ক্লাসটা নিতেছি আর কি। ঠিক আছে, তো লেটস সি। আমরা লাস্ট দিন এই যে কোয়ান্টাম শুরু করে দিছিলাম, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এইসব নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে স্পেসিফিক্যালি পার্টিকেল প্রপার্টি কোনগুলা, স্পেসিফিক্যালি ওয়েভ প্রপার্টি কোনগুলা। কয়েকটা আছে যে পার্টিকেল এন্ড ওয়েভ দোনোজনই শো করে, কয়েকটা আছে স্পেসিফিক্যালি জাস্ট ওয়েভ হইলে শো করে, পার্টিকেল হইলে শো করে না। কতগুলি আছে জাস্ট পার্টিকেল হইলেই শো করে, ওয়েভ হইলে শো করে না। তো ওইসব নিয়ে কথাবার্তা বলছি। দেন ইন্টেন্সিটি, ফটোইলেকট্রিক ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন কিভাবে আসছে, এরপরে এটার যে স্টপিং ভোল্টেজ, এগুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে, তাই না? দেন গ্রেডিয়েন্ট গুলা কেন আমাদের সমান হয়, বিকজ গ্রেডিয়েন্ট হলো এইচ, তাই না? সো তাহলে এইচ হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো গ্রেডিয়েন্ট যেহেতু কনস্ট্যান্ট, তো এর জন্য লাইনগুলো সবগুলো কি হয়, প্যারালাল হয়, তাই না রিক্তি? এরপরে ইলেকট্রনও কি করে, তারাও পার্টিকেলের মতনও বিহেভ করে মেইনলি, কিন্তু তাদের মধ্যে ওয়েভ নেচারও আছে, যে অনেক হাই এনার্জিতে বা ইলেকট্রন গুলোকে অনেক হাই স্পিডে যদি তুমি নিয়ে যাও, তো তখন তারা কি করে, ইলেকট্রনস ক্যান অলসো শো ইন্টারফিয়ারেন্স এন্ড ডিফ্রাকশন প্যাটার্নস। ওকে, তো এইগুলা ব্যাপার তো আমাদের কভার করা হয়েছিল নাকি, ইলেকট্রন ডিফ্রাকশন এতটুকু পর্যন্ত। এখন এখানের মধ্যে কাজগুলোকে আমরা একটু ইলেকট্রনের ব্যাপারটা আরেকবার দেখে নেই ছোট করে, এরপর আমাদের এনার্জি লেভেল নিয়ে কথাবার্তা। তো এটা দিয়ে পড়লে পরে we will be actually done with quantum physics. Okay, then we will be only left with electric circuits, যে ডিসি ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিসিটি আমাদের বলতে গেলে ইউনিট 2 এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট টপিক। এই টপিকটা নিয়ে আমাদের প্রবলেম থাকার কথা খুবই কম, বিকজ আমরা ফার্স্টে ইলেকট্রিসিটি দিয়ে শুরু করছিলাম, এন্ড এই ইলেকট্রিসিটি রিলেটেড পড়াটা মোর অর লেস ইজি আর কি, অনেক কিছু লেভেলস এর সাথে মিল আছে। তো এখন ইলেকট্রন নিয়ে ডিসকাশন, লেটস সি। Electrons usually act like particles. আচ্ছা, electrons show obvious evidence of particle nature. কেমন, ইলেকট্রনের ফিক্সড একটা মাস আছে, তার একটা চার্জ আছে, then it can cause ionization, and mass and velocity থাকা মানে কি, it possesses momentum. আচ্ছা, but sometimes behave like waves. কেমন, electrons also exhibit interference and diffraction. The wave-like properties are particularly noticeable at what? Particularly noticeable at high energies. So high velocity electrons তারা কি করে, ইন্টারফিয়ারেন্স এন্ড ডিফ্রাকশন প্যাটার্ন শো করে। এই জিনিসটা তোমরা A2 তে শিখবা, বাট এই জিনিসটা আমি বলে রাখি, বলছে নাকি আগে আমার মনে পড়তেছে না, বাট এই জিনিস যেমন when particles travel close to the speed of light, relativistic effects become noticeable. নোটিসেবল কি কি জিনিস আছে এখানে, কেউ বলতে পারবা? তার মধ্যে বেসিক্যালি তিনটা নোটিসেবল জিনিস হয়। রিক্তি, রিলেটিভিস্টিক ইফেক্ট বা লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে মুভ করলে পরে কি হয় জানো? একটা তো আমাদের সাইফাই মুভি দেখলে পরে জানার কথা, কি হয়, টাইম ডাইলেশন। টাইম কি করে, টাইম আস্তে আস্তে ফ্লো করে। ওকে, তো এটা একটা জিনিস।
দেন বাকি দুইটা জিনিস কেউ কেউ জানো কি হয়? নাবিল, জেরিন বলতে পারবা? মারিয়া? ওকে, সমস্যা নাই। তো একটা হলো টাইম ডাইলেশন, যে টাইম আস্তে আস্তে যায়। দেন এটা হলো অনেক বড় সিগনিফিকেন্ট জিনিস, যে কি হয়, ম্যাস বেড়ে যায়, ঠিক আছে, ম্যাস ইনক্রিজ করে, এন্ড দ্য থার্ড থিং দ্যাট হ্যাপেন্স, লেন্থ কন্ট্রাক্টস, যে লেন্থ কন্ট্রাকশন হয়, বুঝছো? তো তাহলে ম্যাস বাড়ে, টাইম আস্তে আস্তে ফ্লো করে, আর লেন্থ অফ দ্য পার্টিকেল কমে যায়, বুঝছো? তো তাহলে এগুলাকে কি বলা হয়? রিলেটিভিস্টিক ইফেক্ট। যে এই রিলেটিভিস্টিক ইফেক্ট জিনিসটা খুবই খুবই মজার। যে নিউটনের যতগুলো ল পড়ে আসছে না এত বছর, নিউটনের ল গুলা স্পেশাল কয়েকটা কন্ডিশনে ব্রেকডাউন করে, যে ভেঙে যায় কখন? when particles reach close to the speed of light। বুঝতে পারছো? পার্টিকেলরা যখন নাকি কি করে, লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে মুভ করে, তো তখন টাইম আস্তে আস্তে ফ্লো করে, ম্যাস বেড়ে যায়, লেন্থ কমে যায়, এমন টাইপের ব্যাপারগুলো হয়। এই জিনিসগুলো আমরা বড় হলে শিখবো, যে একটুতে উঠলে শিখবো, বাট এখন আলাদা করে একটু বলে রাখলাম, এটা আমাদের কাজে আসতে পারে। ওকে, তো তাহলে এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো। ওকে, কি কি জিনিস? when particles travel close to the speed of light, relativistic effects become noticeable. কি কি? time dilation, mass increase, and length contraction. Yes, mass conversion law, energy mass conversion, excellent। তোমার তো ভালো জিনিস জানো মারিয়া। ওকে, তো তাহলে আই হোপ এই জিনিসটা সবার নোট ডাউন করা হয়ে গেছে। এরপর আমরা দেখি, তো ইলেকট্রন ডিফ্র্যাকশন এটা কখন? যখন নাকি ইলেকট্রনকে অনেক হাই এনার্জিতে নিয়ে যাওয়া হয়, তার মোমেন্টামটা অনেক বেড়ে যায়। সো হোয়াট হ্যাপেন্স? ডি ব্রগলি ওয়েভলেন্থ নামে আমরা একটা ওয়েভলেন্থ জানি, যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট? h/mv। ওকে, সো h টা তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, কিন্তু দেখো রিক্তি, mv যেটা কি মোমেন্টাম, তো মোমেন্টামটাকে আমরা কি করতে পারবো? বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো মোমেন্টাম বাড়ায় কমে আমরা কি করতে পারি? ল্যামডার ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে পারি না, বলতো রিক্তি? সো তাহলে মোমেন্টামকে আমরা বাড়ায় কমে কি করতে পারবো? ল্যামডাটাকে চেঞ্জ করতে পারবো। সো হোয়াট ক্যান বি ডান? ল্যামডা বাড়ায় কমে আমরা যদি এমন সুন্দর একটা ল্যামডার ভ্যালুতে যাইতে পারি, যখন কি হবে, কোন একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালের ভিতরে তার যেই অ্যাটমিক স্পেসিং গুলি, তার অ্যাটমিক স্পেসিং গুলো সমান যদি ইলেকট্রনের ওয়েভলেন্থ হয়ে যায়, সো ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজ যদি সমান হয়, তো তখন কি হবে? সবচেয়ে ভালো মতো ডিফ্র্যাকশন প্যাটার্ন ক্রিয়েট হবে। তো ওই ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে আমরা কি করতে পারবো? উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন যে ক্রিস্টালের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে কেমন। তো কি বলতেছে? when high speed electrons pass through a crystal sheet, they produce a diffraction pattern on the screen. Like light, electrons can also produce patterns of fringes after passing through a diffraction grating. কেমন হয়? The diffraction grating is most evident কখন? when the wavelength of the electrons is close or similar to the atomic spacing of the crystal or the grating width। বুঝে, গ্রেটিং এর এই যে উইডথটা, ওইটা সমান যদি হয় ওয়েভলেন্থ, তো তখন কি হবে? গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ সমান সমান হলে সবচেয়ে ভালো ডিফ্র্যাকশন হয়, এমন হলো ব্যাপার। ওকে, তো ডি ব্রগলি ইকুয়েশন মাত্র যেটা দেখে আসলাম ওইটাই, যে ওয়েট, ডিড ইউ জাস্ট সে ওয়েভলেন্থ অফ ইলেকট্রনস? ইয়েস, ইনফ্যাক্ট অল পার্টিকলস হ্যাভ আ ওয়েভলেন্থ। আমাদেরও কি আছে? ওয়েভলেন্থ আছে, তাই না? উই আর পার্টিকলস, উই হ্যাভ আ মোমেন্টাম, তো এই মোমেন্টামের করেসপন্ডিং কি আছে? ওয়েভলেন্থ আছে। তো তাহলে
all particles have a wavelength associated with them called the de Broglie wavelength. Lambda is equal to h by p, which is mv আর কি, momentum. The reason macroscopic objects is a macroscopic মানে কি, ম্যাক্রো এন্ড মাইক্রো মানে তো বুঝো সবাই, ম্যাক্রো মানে হলো লার্জ সাইজড পার্টিকেল আর মাইক্রো মানে হলো স্মল সাইজড পার্টিকেল। ওইসব তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the reason macroscopic objects like basketball or the earth do not show any noticeable wave characteristics is that the de Broglie wavelength is extremely small. আমাদের মোমেন্টাম অনেক বেশি, তো আমাদের মোমেন্টাম অনেক বেশি দেখে কি হয়, মোমেন্টাম কেন বেশি বলতো, আমাদের মোমেন্টাম বেশি বিকজ আমাদের ম্যাস বেশি আর কি, ঠিক আছে। তো তাহলে সিন্স আমাদের মোমেন্টাম অনেক বেশি, তো এর জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থটা কি হয়, খুবই ছোট হয়। তো এর জন্য আমরা নোটিসেবল কোনো ওয়েভ প্রপার্টি আমাদের মধ্যে দেখতে পাই না। তো ফার্দার মোর, if lambda and p মানে lambda and momentum, the wavelength and momentum are respective indicators of wave and particle nature, we can say that wave nature is inversely proportional to particle nature. তো তার মানে যে বেশি ওয়েভ লাইক প্রপার্টি শো করবে তার পার্টিকেল লাইক প্রপার্টি কম হবে এন্ড ভাইস ভার্সা। তো বলতেছে কি, photons and high speed electrons just happen to be the best of both worlds, ঠিক আছে। যে ফোটন কি, সে ওয়েভ লাইক প্রপার্টি শো করে, পার্টিকেল লাইক প্রপার্টিও শো করে। ইলেকট্রন, যে হাই স্পিড ইলেকট্রন গুলাও কি সেম, they both have what, wave properties and particle properties, তারা একদম পুরো মাঝামাঝি 50-50 এর দিকে আছে। আমরা কি অলমোস্ট 100% পার্টিকেল, ভেরি নেগলিজিবল ওয়েভ প্রপার্টি, আবার অন্য ওয়েভ গুলা তাদের কি 100% ওয়েভ প্রপার্টি, ভেরি নেগলিজিবল পার্টিকেল প্রপার্টি, এরকম। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? ওকে, সো এই রিলেটেড আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। নাও টু স্লিট ইলেকট্রন ইন্টারফিয়ারেন্স, এই জিনিসটা দিয়ে অনেক টাইপের মিমও তোমরা দেখো, তাই না? যে যখন নাকি আমরা তাকায় থাকি তখন ইলেকট্রন কি করে না, এরকম ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে না, কিন্তু যখন নাকি আমরা অন্যদিকে তাকাই তো তখন ইলেকট্রন কি করে, ওয়েভ হিসেবে বিহেভ করে, দে ফর্ম দিস ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। তো কেমন, the Young's double slit experiment can be slightly modified to give an interference pattern for electrons. Figure shows how the pattern develops with time. প্রথমে মনে হয় যে র্যান্ডমলি এরকম স্ক্যাটার হয়ে যাইতেছে, কিন্তু আস্তে 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 কি হয়, এরকম প্যাটার্নে ইমার্জ করে। বুঝতে পারছো? সো এরকম আস্তে আস্তে আমরা কি দেখি, ইভেন্চুয়ালি দেখি যে this shows that the electrons are capable of wave superposition. However, the fragmentation of the pattern also shows that they are behaving like particles, producing conclusive evidence for wave particle duality. So তাহলে এই ইলেকট্রন ডিফ্রাকশনটাই কি আমাদের ফাইনাল কনক্লুশন ক্রিয়েট করার মতো একটা এক্সপেরিমেন্ট, যে সে কি করতেছে, বোথ পার্টিকেল এন্ড ওয়েভ হিসেবে এট আ টাইম বিহেভ করতেছে, এমন হলো ব্যাপার। লামিয়া কি ব্যাপারগুলো বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, নাও the last thing for quantum physics, যেটা কি এনার্জি লেভেল রিলেটেড যে ডিসকাশন। সো এটা হলো আমাদের সায়েন্স শর্টস এর ভিডিও মোস্ট প্রবাবলি, সো ওখানে থেকে দেখে নেই এনার্জি লেভেল। সো এই ভিডিওটা দেখি, একদম আগের মতনই সেম কথা, যে ভিডিও দেখতে সময় কোনো প্রবলেম ফেস করলে, কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করলে বলবা, দেন ভিডিও পজ করে এটা রিপ্লাই দিব, দেন আবার ভিডিও কন্টিনিউ করব, ঠিক আছে? স্প্রাইট, আগে তৃষ্ণা মেটাও। So the photoelectric effect proves that one electron can absorb one photon of energy. The energy of a photon, I'm going to put E gamma. Gamma is the general symbol for a photon, doesn't necessarily mean a gamma photon. Photon energy equals hf. F being frequency and h being Planck's constant. That's 6.63
times 10 to the minus 34 joule seconds. Now in the photoelectric effect we had electrons in metals absorbing photons, but it doesn't have to be a metal. It can be any electron. So I'm going to draw an atom here. I'm going to draw the nucleus, which is positive. Then I'm going to draw just one electron in a shell around the nucleus. Now when a photon comes in and it's absorbed by an electron, one of two things can happen. If it gets more energy, then the electron becomes more excited and it jumps to a shell that is further away from the nucleus. We can say that it's gone up an energy level. We call this excitation. Photon is absorbed, electron goes up an energy level. Now what we're going to find out a little bit later on is that electrons can only be in certain energy levels. Another thing can happen as well though. If the photon has loads of energy, so it's got a higher frequency, then the electron has way too much energy to go to the next energy level or an energy level above that. It actually just completely moves away from the atom. What are we left with? We're left with an ion. This is ionization. Ionization is what happens when an electron is given enough energy by a photon, or it can be given energy by another free electron and it jumps out of the atom completely, and we're left with a free electron and an ion left. Obviously, more energy is needed for ionization than excitation. Now, this electron here doesn't like being in the energy level above where it's supposed to be, usually. So after it's absorbed the energy and gone up, it will come straight back down. When this electron does go back to its normal energy level, energy is released. And we call this de-excitation, sometimes also called relaxation. The electron returns to energy level and a photon is emitted. So with excitation, a photon can come in, be absorbed by an electron. It can go up an energy level, come straight back down, and by doing so, it releases its own photon. So let's draw our atom again. Now, this is where our electron usually is, but it could also be, if it has enough energy, in any of these shells or energy levels above, but they are very specific to an atom. What we're going to do is take a snapshot of this. We're just going to take a slice of this and we're going to blow it up here. So instead of drawing shells, we're actually just going to draw our energy levels like this. So here's our electron in its normal shell. We're going to call this its ground state. That's when it has no energy, or rather no more energy than usual. It's all relative. Now we're going to measure these in electron volts. Now remember that 1 electron volt is equals to 1.6 times 10 to the minus 19 joules. It's just an easier number to deal with because when we're talking about individual electrons' energies, we're talking very small numbers of joules. So we deal with electron volts instead. Now when a photon comes in, the electron can jump to one of these energy levels. Now I can tell you that these energy levels here are 5 electron volts, 7 electron volts, and 8 electron volts. This 8 electron volts here though, once it reaches this point, it's out of the atom. So that's when it's actually being ionized. So if this photon, and the energy of this photon is hf, Planck's constant times the frequency, if the photon had 8 electron volts, that's 8 lots of these, or more to give the electron, then the electron would jump all the way up past this 8 electron volts and it would escape the atom. The atom is now being ionized. But we're not going to think about that for now, we're just going to think about what would happen if it didn't go quite to that point. If the energy of the photon was equals to 3 electron volts, it's not enough energy to get the electron to its next energy level. So it's not like the photon is absorbed and the electron goes part way to this 5 electron volts. It can't do that. Instead, the photon would just pass straight through. So that means that it's not absorbed.
But if it did have exactly, let's say, 7 electron volts, it's enough to get it to its third energy level. We give these, by the way, numbers N1 is the ground state, then N2, then N3. So here we go. The electron has absorbed the photon and it goes up to this energy level here. Hurrah! It's absorbed a photon of the right amount of energy because it has just the right frequency, and it's gone up to that third energy level. We said that electrons like being at their ground state. They want to come back to here as soon as possible. Now on the way back down from here, the electron now has a choice. Either it can go straight back down to here, and it can release a photon because it has to get rid of energy, and that's going to be a photon that has 7 electron volts of energy. That makes sense. But it has another option as well. So it can go from N3 to N1, or it can stop halfway. It can go to here and then down to here. So it's gone from N equals 3 to N equals 2 to N equals 1. So it's gone from the third energy level to the second, and then back to the ground state there. Both of these will release photons. What's the energy of this photon going to be? Well, it's gone from 7 electron volts to 5 electron volts. So this photon is going to have 2 electron volts of energy. So that's going to be 3.2 times 10 to the minus 19 joules. This one here is going to release a photon that has 5 electron volts of energy. So it's going to be 8 times 10 to the minus 19 joules. So when an electron absorbs some energy from a photon, it only absorbs 1 photon. But on its way down, it has choices. It can go straight to the bottom, or it can go to energy levels in between, then fall to the bottom from there. Even though we're absorbing 1 photon here, 1 type of photon, how many photons can be emitted? 1, 2, 3. So we're going to have various colors of photons and light being emitted when this electron goes from the third energy level down to its ground state. What about if I wanted to find out the wavelength of this photon here? Let's have a look. We know that the energy of a photon is equals to hf. From the wave equation, we know that V, or C, is f lambda, frequency times wavelength. So that means that frequency is equals to speed of light divided by the wavelength. Pop this in here, and we end up with energy equals hc over lambda. Rearrange this, and we end up with wavelength equals Planck's constant times the speed of light divided by the energy of the photon. Give that a go if you want. Pause the video if you feel like it. So this is going to be 6.63 times 10 to the minus 34 times 3 times 10 to the 8 divided by, well, it's 5 electron volts, so that's 5 times this many joules. Whenever we do any calculations, we always have to use joules. We never put electron volts straight into an equation. That's going to give us a wavelength of 2.5 times 10 to the minus 7 meters, or about 250 nanometers. Pretty much visible light. So that does mean that atoms only absorb certain wavelengths of light. So you might see a diagram like this, and you'll see all the colours in the rainbow going from red all the way to blue. And because we know that electrons can only absorb certain wavelengths and certain frequencies of photons, we get these black lines appearing on here. And it's going to be different for every single atom and molecule in the world. So this is an absorption spectrum. So in other words, all of these wavelengths pass through, but these black lines show the ones that are absorbed. So you can deduce energy levels from those. We also have an emission spectrum as well. Other way around this time. The whole thing will be black, apart from a few coloured lines that show what frequencies and wavelengths are emitted from something.
হ্যাঁ নাবিল, এগুলো হলো আমাদের লাইন স্পেকট্রাম, যে বেসিক্যালি আমাদের লাইনগুলি অ্যাকচুয়ালি কিভাবে করে ক্রিয়েট হয়, এরকম ভাবে ক্রিয়েট হয় যে তোমার অ্যাটমস গুলি যখন নাকি খুবই কাছাকাছি থাকে, ঠিক আছে, এনার্জি লেভেল থাকে, তো তো এই এনার্জি লেভেল গুলার জন্য প্রতিটার জন্য এরকম আলাদা আলাদা ভ্যালু, তো এগুলোর জন্য এরকম স্পেসিফিক ওয়েভলেন্থ পাই। দেন আমরা ইয়েতে সেমিকন্ডাক্টর পড়তে সময় মনে আছে আমরা যে এনার্জি ব্যান্ড নিয়ে পড়ছিলাম নাবিল? ওই যে কন্ডাকশন ব্যান্ড। হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স হ্যাঁ ব্যান্ড, ভাইয়া, ওইগুলা। তো ব্যালেন্স ওগুলা ব্যান্ড। কি হ্যাঁ ছিল, ভাইয়া। এই যে আমাদের এই এনার্জি লেভেল গুলাই যখন নাকি খুবই কাছাকাছি হয়ে যাবে, তো তখন তারা কি করবে, ওভারল্যাপ করে করে একজনের সাথে আরেকজন তখন এরকম ব্যান্ড ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি থাকে কি, অ্যাকচুয়ালি থাকে হলে এরকম এনার্জি লেভেল হিসেবে, যেগুলা কি মাত্র একটা কথা বললো না যে ইলেকট্রনস গুলা স্পেসিফিক্যালি জাস্ট কয়েকটা এনার্জির ভ্যালু তাদের অবটেইন করা পসিবল, এর থেকে বেশিও পসিবল না, এর থেকে কমও পসিবল না, এমন হলো ব্যাপার। সো তার মানে কয়েকটা আমাদের ফরবিডেন ভ্যালু আছে, যে এই ভ্যালু গুলা কখনো কি হইতে পারবে না, ইলেকট্রনের এনার্জির ভ্যালু হইতে পারবে না। তো ওগুলো এখন এখানের মধ্যে কি করা হচ্ছে দেখো, অ্যাবজর্পশন স্পেকট্রামটা যে দেখাচ্ছে এটা কি বলছে বলতো, কোন একটা কি বলে, ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি মনে আছে আমরা ও লেভেলসে থাকতে সময় যে পড়ছিলাম, হ্যাঁ ব্ল্যাক ভাইয়া, বডি কারা ছিল, ব্ল্যাক বডি তারা ছিল যারা নাকি কি, ব্ল্যাক bodies are perfect emitter and লাইট perfect অ্যাবজর্ব করে। absorber of all electromagnetic wave, তাই তো? So এখন এখানের মধ্যে হ্যাঁ কাজটা ভাইয়া। কি, কোন একটা অবজেক্টের আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখতে চাই, তো কি হবে, তার উপরে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন ছাড়লাম, তো সে কি করবে, সে চাইলেই সবগুলাকে অ্যাবজর্ব করতে পারবে না, সে শুধু কোন ফোটন গুলাকে পারবে অ্যাবজর্ব করতে, যেই ফোটন গুলার এনার্জি এক্স্যাক্টলি ইলেকট্রনের যে এনার্জি লেভেল গুলো আছে না, এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান হইলেই তো জাস্ট তাদেরকে অ্যাবজর্ব করতে পারে, তাই না? সো তাহলে ইলেকট্রন গুলার এনার্জি লেভেল গুলোর মধ্যে ডিফারেন্স যত আছে, ওই ডিফারেন্স এক্স্যাক্টলি মিলে যায় এমন এনার্জি ওয়ালা ফোটন গুলাকে শুধু অ্যাবজর্ব করবে। তো ওই ফোটন গুলাকে যদি অ্যাবজর্ব করে ফেলে, তারা কি স্ক্রিন পর্যন্ত পৌঁছাইতে পারবে নাবিল? না ভাইয়া। তো তাহলে তারা যদি স্ক্রিন পর্যন্ত পৌঁছাইতে না পারে, তো ওই জায়গাতে আমরা কি দেখবো, ব্ল্যাক লাইন দেখবো, যে ওখানে লাইট অ্যাবসেন্ট, আর ওই ওয়েভলেন্থ গুলাকে কি করছে, পার্টিকেলটা বা সাবস্টেন্সটা অ্যাবজর্ব করে ফেলছে। অ্যাবজর্ব করছে। তো এর জন্য এই জিনিসটা বলতেছি যে ফ্রিকোয়েন্সিজ অর ওয়েভলেন্থ অ্যাবজর্ব, কাদেরকে অ্যাবজর্ব করতে পারবে, স্পেসিফিক্যালি তাদেরকে যাদের এনার্জির ভ্যালুটা কি হবে, যেই ফোটন গুলার এনার্জির ভ্যালু এক্স্যাক্টলি ইলেকট্রন গুলার এনার্জি ডিফারেন্সের সাথে মিলে যাবে। বুঝতে পারছো? আর এমিশন স্পেকট্রামে কি দেখবো, ইনিশিয়ালি যাদেরকে অ্যাবজর্ব করছিল, দেন কিছুক্ষণ পর তাদেরকে আবার রিলিজ করবে না, যে ইলেকট্রন গুলা তো এক্সাইটেড হয়ে উপরে যায়, দেন আবার তারা কি করে, নিচে ফেরত আসে। তো নিচে ফেরত আসতে সময় তারা কি করবে, এনার্জি রিলিজ করবে না নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই যে এনার্জিটা রিলিজ করে, তো তখন আমরা কি দেখি, পুরাটা ডার্ক একটা স্ক্রিন, ডার্ক একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কয়েকটা জায়গায় কি দেখতেছি, কালার দেখতেছি। কেন? বিকজ ওই স্পেসিফিক কালারের বা ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ফোটন গুলাকে কি করতেছে, এখন এমিট করতেছে। তো ওইটা হলো আমাদের এমিশন স্পেকট্রামের ব্যাপার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেটা এমিশন করা হচ্ছে ওর ওয়েভলেন্থ কি নরমালি কম হওয়ার কথা না? ওয়েভলেন্থটা কম কেন হবে, যেই ওয়েভলেন্থ অ্যাবজর্ব করছিল ওই ওয়েভলেন্থকেই তো সে এমিট করবে ইভেনচুয়ালি। আচ্ছা। যত এনার্জি ইউজ করে উপরে গেছিল, নামতে সময় ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করা লাগবে না, আর না হলে তো সে অরিজিনাল পজিশনে ফেরত আসতে পারবে না, পারবে? হ্যাঁ ভাইয়া, তাহলে ওইটা সেমই থাকে, বুঝছো? বুঝছি। ওকে। I've drawn an absorption spectrum and emission spectrum for two different elements here, but if we did have an absorption spectrum and an emission spectrum, would they be exactly the same? Well, no, they wouldn't be. You would expect more lines on the emission spectrum. Why is that? Well, it's because all electrons, when they absorb, they have to start at the ground state and go up to a specific energy level. On the way back down, though, they can take any route they want. So there's always going to be a greater number of different wavelengths that can be emitted than can be absorbed. You take multiple routes back to the ground state.
One place that we see excitation and de-excitation happening is in a fluorescent tube. What we have in here is low pressure mercury gas, and what we do is we fire electrons from one end to the other. The electrons collide with the mercury atoms and they excite the electrons, like we saw earlier. Or we could draw it like this. The electrons de-excite. The problem is that they emit UV photons. It's a high frequency. What do these photons do? These UV photons are absorbed by the coating on the outside of the tube. So we have this coating. It's all around the outside. If it wasn't for this coating, if you scrape off the coating off a fluorescent tube, you're just getting UV photons coming straight out. But if we have this coating, the UV photons are absorbed by the coating and we have excitation again. What do they do in turn? When they de-excite, they emit visible photons, therefore lighting up a room that they're in. ওকে, সো এখন এখানের মধ্যে যে কথাটা বলছে রিক্তি, বলতে পারবা যে এখানে এই ফ্লুরোসেন্ট টিউবলাইট কিভাবে করে কাজ করে, কি বললো রিক্তি? বলো তো এই ফ্লুরোসেন্ট টিউবলাইট কিভাবে করে কাজ করে বলো। তোমাদেরকে তো ভিডিও দেখাইলাম, ভিডিও দেখার পরে তো বললা না কোনো প্রবলেম আছে, তো তাহলে তো বুঝার কথা। এখন বলো কিভাবে করে কাজ করে। বলো বলো তাড়াতাড়ি রিক্তি। ভাইয়া এই যে লো প্রেসারের মানে গ্যাস গুলো আর কি ইলেকট্রনের সাথে কোলাইড করে, তারপর মানে কি বলবো, কি বলবা, কিভাবে কাজ করে এটা বলবা। এটা তো সাজিয়ে বলতে পারতেছি না আর কি। তো যেভাবে মন চায় বলতে থাকো, সমস্যা নাই। লো প্রেসারের গ্যাস গুলা থাকে, ইলেকট্রন গুলোর সাথে কোলাইড করে, দেন করলে পরে কি হয়? ইউভি ফোটন গুলা মানে রিলিজ করে। ইউভি ফোটন মানে কি? এক্স-রে ফোটন, ইউভি ফোটন, গামা ফোটন, মাইক্রোওয়েভ ফোটন, এগুলো মানে কি? বুঝতে বলো, অ্যান্সার খুবই ইজি। ইউভি ফোটন মানে কি? ইউভি ফোটন মানে হলো যে এমন ফোটন যাদের ফ্রিকোয়েন্সিটা ইউভি রেডিয়েশনের রেঞ্জে পড়ে, তাদেরকে ইউভি ফোটন বলে। ঠিক আছে, তো কি হইলো, লো প্রেসারের গ্যাস ছিল টিউবলাইটের মধ্যে, তাদের সাথে কাদের কলিশন হইতেছে? ইলেকট্রনস গুলা কলিশন হইতেছে। দেন কি হইলো, ইউভি লাইটের রেঞ্জে পড়ে এমন ফ্রিকোয়েন্সির ফোটন গুলাকে রিলিজ করছে। এরপরে কি? তারপর ওই ফোটন গুলো অ্যাবজর্বড হইলো কোটিং এর ইসে। হ্যাঁ, তো লিখাই আছে ইউভি ফোটনস অ্যাবসর্ব বাই কোটিং এক্সাইটেশন। এরপর
লাস্ট পরীক্ষাতে কত পাইছিলে দেখতে? খাতা পাইছো পরে? হ্যাঁ ভাইয়া পাইছিলাম কত? 76। 76। এর পরের মক গুলাতে তো তোমার 80 টার্গেট করা লাগবে। এগুলা তো ফুল মার্কস না পাইলে পরে তো এগুলা তো আগে সলভ করা কোশ্চেন পেপার না, তো এগুলাতে তো আসলে মার্ক হারানো লজ্জা, বুঝছো? তো জি ভাইয়া। একজনই পাইছে ইফাস, তাই তো? সাইমা পাইছে 79, লামিয়া যেন কত 73 নাকি? জি ভাইয়া। ওকে, জেরিন পাইছে 61, নাবিলের যেন কত? আমার হ্যাঁ 55 মনে হয়, 55। এই মার্কস তো খুবই কমের দিকে নাবিল, এগুলা তো আসলে জি ভাইয়া। ইমপ্রুভ করা লাগবে অনেক। আর আনসিন যখন নাকি দেওয়া শুরু করব সামনের মাস থেকে, তখন তো অ্যাকচুয়াল টেস্টটা হবে যে অ্যাকচুয়ালি কোশ্চেন পেপার সলভ করে করে বা মার্কস দেখে দেখে করছো নাকি অ্যাকচুয়ালি বুঝে বুঝে সলভ করছো, ওগুলা আনসিন পেপারে যখন নাকি মক নেওয়া হবে তখনই বোঝা যাবে, ঠিক আছে? তো এইগুলা যা যা জিনিসগুলা পড়ানো হইতেছে ক্লাসের মধ্যে, যে ভিডিওতে দেখাচ্ছি ভিডিওগুলা কেয়ারফুলি দেখা লাগবে, বিকজ এই ভিডিওগুলো তো শুধু শুধু টাইম ওয়েস্টের জন্য না, যে এখানে দেখানোর জন্য ক্লাস নিতেছি না, যে এই যে এখন ক্লাস শুরু করতেছি তো এই যে এখন আমি নিজে রেস্ট নেওয়ার জন্য এরকম ভিডিও দেখাইতেছি, এমন না। এখানে স্লাইডস গুলো এমন ভাবে প্রিপেয়ার করা আছে তাহলে যেন তোমাদের স্পেসিফিকেশনে যে যে টপিক গুলি কভার করা দরকার ওগুলো যেন কভার হয়, বুঝছো? তাই ভিডিওগুলো, ইয়েস এই ভিডিওটা একটু বেশি লম্বা, কনসেন্ট্রেশন ধরে রাখা একটু কষ্ট, বাট স্টিল এই কাজটা করা লাগবে। এটা আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছিলাম যে ইউভি লাইটের ইউজের মধ্যে কেমন জিনিস, যে লো প্রেসারের মার্কারির গ্যাস থাকে। এই জিনিসটা ফ্র্যাঙ্ক এন্ড হার্টস এক্সপেরিমেন্ট বলতে একটা জিনিস ছিল, এটা আগের স্টুডেন্ট বুকে ছিল, নতুন সিলেবাসে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে ফ্লোরোসেন্ট টিউব কিভাবে করে কাজ করে এটা নিয়ে খুবই মজার একটা ব্যাপার। কি জিনিস, মার্কারি গ্যাস গুলার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনস গুলার সাথে যখন নাকি এরকম কলিশন হয়, হোয়াট দে ডু, কলিশনের জন্য ইলেকট্রনস গুলো এক্সাইট হয়, ইলেকট্রনস গুলো এক্সাইট হয়ে কি করে, আপার এনার্জি লেভেলে যায়। আপার এনার্জি লেভেলে গেলে তো ওখানে তো তারা স্টেবল না, স্টেবল মারিয়া, আপার এনার্জি লেভেলে তো তারা স্টেবল না। তো এক্সাইটেড স্টেট থেকে তারা আবার কি হবে, ডি এক্সাইটেড হবে। তো ডি এক্সাইটেড যখন হবে মানে কি, আপার এনার্জি লেভেল থেকে কি করবে, লোয়ার এনার্জি লেভেলে ফেরত আসবে, তাই তো মারিয়া? তো লোয়ার এনার্জি লেভেলে ফেরত আসতে সময় তারা কি করবে, এনার্জি রিলিজ করবে না নাকি? তো ওই যে এনার্জিটা রিলিজ করে, ওই এনার্জিটা কি, ওই এনার্জি যে ফোটন গুলার এনার্জি তত থাকে যে দা ফ্রিকোয়েন্সি অফ দা ফোটন ইজ ইন ইউভি রেঞ্জ। তো এর জন্য বলা হয়েছে কি রিপ্তি, ইউভি ফোটন বলা হয়েছে, বুঝছো? হাই ফ্রিকোয়েন্সি ফোটন যেগুলা কি ইউভি রেঞ্জে, তো তাদেরকে বলা হয়েছে ইউভি ফোটন। তো ইউভি ফোটন গুলো এখন যে কি করবে, কোটিং এ, আচ্ছা এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম কি জিনিস, যে কোটিং এর গুড়াতে যে ফ্লোরোসেন্ট টিউবের এই আউটার ইনার সারফেস দিয়ে আর কি, ওখানের মধ্যে কি কি দেওয়া থাকে, এরকম ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে কোট করা থাকে, যেগুলা কি করে যখন নাকি ওই ইউভি লাইট গুলা যে তাদের ওখানে হিট করে তো তখন তারা গ্লো করে, তো তখন আমাদের ফ্লোরোসেন্ট টিউবের গ্লোয়িংটা দেখতে পাই, ঠিক আছে? তো এই কথাটা এখানের মধ্যে বলবে, দেখো। By the coating, and we have excitation again. What do they do in turn? When they de-excite, they emit visible photons, therefore lighting up a room that they're in. So that's how a fluorescent tube works. Notice that the excitation that we get to begin with isn't due to the absorption of photons. It's an electron coming in, whacking into another electron. That electron goes off because it's still got loads of energy, but it's given some of its energy to this electron, raising it an energy level. To get rid of that energy, it releases this high frequency UV photon. That's absorbed by the coating. That then releases visible light photons
to light up a room. So that's electron energy levels. If you think I've missed anything or have any questions, please put it in a comment down below, and don't forget to leave a like if you found this helpful. ওকে, সো তাহলে আমাদের কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর আমাদের কিন্তু ইউনিট 2 এর ওয়েভস এর রিভিউ শেষ, কোয়ান্টামের রিভিউ শেষ, আর জাস্ট বাকি আছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিজ। এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে কভার করে ফেলব, ঠিক আছে? সো ইদার আগে উই উইল বি মোর অর লেস ডান উইথ দ্য রিভিশন পার্ট। আচ্ছা, এমসিকিউ তে এক মার্কের একটা ইয়া থাকে, ওই যে কি বলে জানি, এনার্জি লেভেল ডায়াগ্রামে, তো ওইখানে বলে যে মাঝে মধ্যে লংগেস্ট ওয়েভলেন্থ বাই করো বা শর্টেস্টটা। এরকম দুইটা অপশন থাকে, একটা জিরোর দিকে থাকে আর একটা লাইক নাম্বারের দিকে থাকে। তো সবসময় জিরোর দিকে যেটা যায় ওইটা কেন লাইক শর্টেস্ট বা লংগেস্ট হয়? জিরোর দিকে যায় ওইটা সবসময় শর্টেস্ট বা লংগেস্ট এমন কোনো কথা না। এই আমি কয়টা ডায়াগ্রাম আঁকি, তুমি আমাকে একটা কোশ্চেন ছবি পাঠাও, দেখাও গ্রুপে কোন একটা ছবি পাঠাও। পাঠাইতেছে, একটা মিনিট। ওকে, ওকে, সো একটা কোশ্চেন আমরা পাইছি, লেটস সি। ওকে, দাঁড়াও, এটা একটু করে নেই। ওকে, সো দেখো নাবিল, এখানের মধ্যে কাজটা কি, তোমার কোশ্চেনে দুইটা জিনিস দেখবা, একটা কি এমিট বলতেছে নাকি রিলিজ বলতেছে, কি বলে এমিট বলতেছে নাকি অ্যাবজর্ব বলতেছে, এইটা একটা। এই ফ্রাইডেতে জেরিন, এই যে আমরা থার্সডেতে ইউনিট 3 এর ক্লাস আছে না একটা, ইউনিট 3 এর আমরা আনসার্টেইনটির একটা ওয়ার্কশিট দিব, বুঝছো? তো ওই দিন এটা সলভ করাবো, এন্ড ফ্রাইডেতে আমাদের ইউনিট 3 ও থাকবে, সাথে এই কোয়ান্টাম ফিজিক্স এর রেগুলার রিলেটেড কোশ্চেন থাকবে, বুঝছো? ওয়েভস, কোয়ান্টাম আর ইউনিট 3 এমন জিনিসের পরীক্ষা হবে ফ্রাইডেতে। ওকে ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো নাবিল, যেটা বলতেছিলাম যে তোমার দুইটা কিওয়ার্ড দেখা লাগবে, একটা হলো ওরা কি এমিট বলতেছে নাকি অ্যাবজর্ব বলতেছে। ওকে, বিকজ এমিট করতে সময় এক ডিরেকশনে যাবে, অ্যাবজর্ব করতে সময় আরেক ডিরেকশনে যাবে। এনার্জির ব্যাপারটা সেম, বা ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সির ব্যাপারটা সেম, কিন্তু এরর ডিরেকশনটা উপরে নাকি নিচে ওই ব্যাপারগুলো আমরা দেখতেছি। দেখ, সো বললো কি, the diagram shows some of the electron energy levels for hydrogen atom with 4 possible transitions. So এই হলো আমাদের এনার্জি লেভেল গুলা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো দেখো বলতেছে, কোশ্চেনটাই করছে কি, the transition that would result in the emission, এমিট করবে কখন এখন বলো তো নাবিল? আপার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যাইতে সময় এমিট করে, নাকি লোয়ার এনার্জি থেকে আপার এনার্জি লেভেলে যাইতে সময় এমিট করে? ফোটন আপার থেকে লোয়ারে যাওয়ার সময় এমিট করে। আপার থেকে লোয়ারে যাইতে সময়, তো তাহলে এ আর সি প্রথমে বাদ, বিকজ তারা কি দেখাচ্ছে, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, ওই সময় তো অ্যাবজর্ব করবে, এমিট করবে না। তো তাহলে এমিট এন্ড অ্যাবজর্ব এই কিওয়ার্ড দেখে আমরা বুঝে গেছি দুইটা অ্যান্সার বাদ দিয়ে দিলাম অলরেডি। তো এখন কে কে বাকি আছে? বি এন্ড ডি, তাই তো? সো বি আর ডি এর মধ্যে যে কোন একটা অ্যান্সার হবে। এখন দেখো এই যে ডিটা কি করতেছে,
0 থেকে -8.5 এ নামতেছে, তো তার মানে এনার্জি ডিফারেন্সটা কত, ডেল্টা ই টা কত? 0.85 নাকি? এন্ড আমরা কি জানি, E is equal to what, hf নাকি পাবেন, হ্যাঁ ভাইয়া, or E is equal to ল্যামডা নিয়ে যেহেতু জিজ্ঞাসা করছো, ওয়েভলেন্থ নিয়ে যেহেতু জিজ্ঞাসা করছো, তো আমরা এটা বলতে পারি f এর জায়গায় কি লিখতে পারি, c বাই ল্যামডা লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া, এখন দেখো এটা তো কনস্ট্যান্ট, তো এখন এনার্জি ডিফারেন্স যত বড় ওয়েভলেন্থ তত ছোট, অর ভাইস ভার্সা, এমন না ব্যাপারটা? ইনভার্সলি প্রপোর্শনাল না? হ্যাঁ ভাইয়া, তো এখন তোমার কি লাগবে, লংগেস্ট ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ সবচেয়ে বড় হবে কখন? ওয়েভলেন্থ বড় মানে এনার্জিটা কি বেশি নাকি কম? তখন এনার্জি কম। এনার্জি কম। সো কোন দুইটার মধ্যে এনার্জি ডিফারেন্স কম, 0 আর 8.5 এর মধ্যে, নাকি 13.6 আর 0 এর মধ্যে? ওই যে 0.85 এর মধ্যে। তো তাহলে বি তে কি, বি তে এনার্জি রিলিজ করবে বেশি মানে ওয়েভলেন্থ হবে ছোট, আর ডি তে কি হবে, এনার্জি রিলিজ করবে কম মানে ওয়েভলেন্থ হবে বড়। সো তাহলে অ্যানসারটা হবে কি ডি। বুঝতে পারছো? বুঝি ভাইয়া। তাহলে এইভাবে করে দেখবো জিরোর সাথে রিলেটেড নাকি না ওইটা যায় আসে না। ওকে, এটা জাস্ট হয়ে গেছে যে 0 থেকে নামতেছে ওই সময়, কিন্তু অন্য যে কোনো অ্যান্সার হইতে পারতো, ডিপেন্ড করতো ভ্যালুর উপরে। ওকে, ঠিক আছে। সো তাহলে আজকে আমরা ক্লাস এখন এখানে শেষ করি। থার্সডে তে আমরা ইউনিট 3 তে আনসার্টেনটি ক্যালকুলেশন গুলা, কম্পাউন্ড আনসার্টেনটি, ওইসব ব্যাপারগুলা তো লাস্ট ক্লাসে দেখলাম। তো ওই ব্যাপারগুলা নিয়ে আমরা ওয়ার্কশিটে ক্যালকুলেশন করবো আর কি, এক্সাম্পল ক্যালকুলেশন আনসার্টেনটি নিয়ে। ঠিক আছে, এখন ক্লাসটা এখানে শেষ করি। আজকে 10টা বাজে খেলা আছে জার্মানি। আল্লাহ হাফেজ।